নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন পেলেন না। 2025 সালের 2রা জানুয়ারি পর্যন্ত তাকে জেল হেফাজতেই থাকতে হবে। আসলে শুনানিও হয়নি 3রা ডিসেম্বর। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কোনো আইনজীবী দাঁড়াতেই পারেননি। যে সমস্ত আইনজীবী চিন্ময় কৃষ্ণর হয়ে আগের শুনানিতে সওয়াল করেছিলেন তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। তারা আদালত চত্বরে ঘেঁষতে পারেননি। আবার যারা চিন্ময় প্রভুর হয়ে দাঁড়াবার পরিকল্পনা করেছিলেন, হেফাজতে ইসলামের সদস্যরা হুমকি দিয়েছেন যে তারা যদি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে দাঁড়ান তাহলে তাদের খুনের মামলায় ফাঁসিয়ে দেয়া হবে। শেষ পর্যন্ত কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণর হয়ে সওয়াল না করায় বিচারক শুনানি পর্যন্ত করতে পারেননি এবং তার জেল হেফাজতে থাকার মেয়াদ আরো 1 মাস বেড়েছে। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা। আরো একটি মামলায় চিন্ময়কে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি জেহাদি ইউনূস সরকারের কাজকর্ম সম্পর্কে এবার হয়তো বিশ্ববাসী অবহিত হবেন। ইতিমধ্যেই অনেকে অবহিত হয়েছেন। যারা হননি তাদের কাছে চিন্ময় কৃষ্ণর মামলার শুনানি একটা বড় দৃষ্টান্ত হিসাবে থেকে যাবে। 2রা ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক বিভিন্ন দেশের দূতাবাসের কর্তাদের ডেকে সাফাই দেওয়ার চেষ্টা করেছিল যে ধর্মীয় সংখ্যালঘুরা এখানে নিরাপদে আছেন, তাদের নিরাপত্তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ভারতীয় মিডিয়া এক্সাজারেট করছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের কয়েকটা ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু সেটা তাদের ধর্মীয় পরিচয়ের জন্য নয়। তারা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের একটা সলিড হিন্দু সাপোর্ট বেস আছে, তাই আওয়ামী লীগের বিরুদ্ধে জনরোষ যেটা হয়েছিল তার অভিঘাত হিন্দু ধর্মাবলম্বীদের উপর পড়েছে। এ কথাটা বলে অন্তর্বর্তী সরকার জঙ্গি জেহাদিদের উৎসাহিত করলো। এরপর জঙ্গি জেহাদিরা যখন সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করবে তখন প্রশাসন এই সাফাইটাই দেবে যে ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় পরিচয়ের জন্য আক্রমণ হচ্ছে না, হচ্ছে তারা আওয়ামী লীগের সমর্থক বলে। আমি সাদে বলছি, বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার জঙ্গি জেহাদিদের মতাদর্শে অনুপ্রাণিত সরকার। এই সরকার চায় ধর্মীয় সংখ্যালঘুদের বাংলাদেশের মাটি থেকে বিতাড়ন করতে, হিন্দু শূন্য করতে। সেই জন্য তারা বিরামহীন অত্যাচার করছে, হিন্দুদের খুন করছে, হিন্দু মহিলাদের সম্ভ্রমানি করছে, হিন্দুদের সম্পত্তি লুটপাট করছে। আইনের শাসন বলে বাংলাদেশে কিছু নেই। এখন জঙ্গি জেহাদি ইউনূস সরকারের যা বলছে আদালত সেটাই করছে। শাসকের আইন বলবৎ হয়েছে, বাংলাদেশের আদালতে আইনের শাসন নেই। এটা নিয়ে আর কোনো রকম বিতর্কের অবসান আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রাক্তন সেনাকর্তা, পররাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন কর্তা, নিরাপত্তা বাহিনীর প্রাক্তন সদস্য, কিছু এক্সপার্ট বারবার করে বলছেন যে ভারত বাংলাদেশের সীমান্তে 35,000 সেনা মোতায়েন করেছে, আধুনিক ক্ষেপণাস্ত্র ওখানে মোতায়েন করেছে। কিন্তু ভারত সরকার অবশ্য এই বক্তব্যের কোনো বিরোধিতাও করেনি, সমর্থনও করেনি। ভারত সরকার কিছুই বলেনি। দেখুন, ধর্মীয় সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিং করার পরিকল্পনা বাংলাদেশে হালে ঘটছে, এ কথা বললে সত্যের অপলাপ হয়। 71 সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল 23%, সেটা কমতে কমতে 8% দাঁড়িয়েছে। তাহলে 53 বছরে হিন্দু জনসংখ্যা 15% কমলো। কেন কমলো?
কেউ কি নিজের বাড়ি ঘর জমি জায়গা নিজের জন্মভূমি ভিটে মাটি ছেড়ে অন্য দেশে গিয়ে উদ্বাস্তুর মতো থাকতে চান? কেউ থাকতে চান না। তারা বাধ্য হন দেশ ছাড়তে, এবং তারা বাধ্য হয়েছিলেন এই জন্যই যে তাদের বাংলাদেশের মাটিতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ট্রিট করা হচ্ছিল। হাসিনা আমলেও হয়েছে, তার আগে সেনা শাসনেও হয়েছে, বিএনপির আমলেও হয়েছে, আওয়ামী লীগের সময় অত্যাচার একটু কম ছিল কিন্তু হয়েছে। কিন্তু এখন যা ঘটনা ঘটছে তা সর্বকালীন রেকর্ড। এখন প্রশ্ন হলো, ভারত কি শুধু চুপচাপ বসে থাকবে? শুনে রাখুন, ভারত চুপচাপ কিন্তু আদপেই বসে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 দিন হয়ে গেল, ভারত সরকার চুপ কেন? সংসদে একটা লিখিত বিবৃতি দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সাংবাদিক বৈঠক করে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন, ভারতের উদ্বেগ জানিয়েছেন। সমস্ত কিছু প্রকাশ্যে খুলেআম ঘোষণা করে যুদ্ধের দামামা বাজানো আধুনিক কূটনীতি নয়। কেউ বলছেন যে বাংলাদেশে ভারতের কূটনীতি ডাহা ফেল করেছে। আমি তাদের সঙ্গে ভিন্ন মত পোষণ করি। দেখুন, আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক দিন, শেখ মুজিবের সময় থেকে। শেখ হাসিনার আমলে ভারত বিরোধী জঙ্গি সন্ত্রাস বন্ধ করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, হাসিনা সরকার তাতে সহায়তা করেছিলেন, এবং অনেকটা নিশ্চিতে আমরা ছিলাম যে বাংলাদেশের জমিকে ভারত বিরোধী জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করতে দেবেন না শেখ হাসিনা সরকার। আমাদের সেই আশাবাদ কিন্তু বাস্তবসম্মত ছিল। অনেকে বলেন না, শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার চোখ দিয়ে ভারত বাংলাদেশকে দেখেছে। অন্যায়টা কি? 91 থেকে 96 বিএনপির শাসন ছিল, আবার 2001 থেকে 2006 বিএনপির শাসন ছিল। 2001 থেকে 2006 এই কালপর্বে চট্টগ্রামে অস্ত্রভর্তি কন্টেনার নেমেছিল ভারত বিরোধী জঙ্গি জিহাদিদের হাতে তুলে দেওয়ার জন্য। আওয়ামী লীগের সময় ভারত বিরোধিতার যে সুর ছিল, পূর্বতন সেনা জমানায় বিএনপি জমানায় সেই সুর অনেক চড়া ছিল, সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা আমাদের দেশের রাষ্ট্রের সুরক্ষা দেখব, আমাদের দেশবাসীর সুরক্ষা দেখব। বাংলাদেশ ভারতের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত। পড়শি বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কার্যকলাপ যাতে উৎসাহিত না হয় সেটা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। বলতে বাধা নেই, শেখ হাসিনার সরকার ভারতের এই উদ্বেগকে মর্যাদা দিয়েছিলেন এবং ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ অনেকাংশে কমে গিয়েছিল। সেই জন্যই আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে নির্ভর করেছিলাম, তাদের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলাম। বিনিময়ে শেখ হাসিনার সরকার ভারতকে এই বলে আশ্বস্ত করেছিল, বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি জিহাদিদের সন্ত্রাসবাদ তারা এক্সপোর্ট করতে দেবেন না। এর মধ্যে কোনো অন্যায় নেই। বিএনপি যতই ভারত বন্ধু সাজার চেষ্টা করুন না কেন, তারা যখন দুদফায় বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন, তাদের আমলে ভারত বিরোধী সুর কিরকম তীব্র হয়েছিল ইতিহাসের যে কোনো ছাত্র মাত্রই সেটা জানে। এই পরিস্থিতিতে ভারতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এবং ভারতের সবকটি রাজনৈতিক দল একটা ঐক্যমত্যে পৌঁছেছে যে বাংলাদেশকে এবার উচিত শিক্ষাটুকু দেয়া প্রয়োজন। ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের সমস্ত হোটেল ঘোষণা করেছে, বাংলাদেশ থেকে কেউ ত্রিপুরায় আসলে তাদেরকে হোটেলে থাকতে দেয়া হবে না। অসুবিধার মুখে পড়বেন বাংলাদেশিরা, কিন্তু তা সত্ত্বেও উইথ হেভি হার্টস আমাদের এটা ঘোষণা করতে হয়েছে। অনেকে বলতে পারেন যে এখন তো ভিসা দেওয়াই কমে গেছে, এখন আর কজন আসবেন? যারাই আসবেন, ত্রিপুরার হোটেলিয়ার্সরা তাদের জন্য কোনো ঘর দেবেন না ত্রিপুরার কোনো হোটেলে। শুভেন্দু অধিকারী কাল পেট্রাপোল সীমান্তে গিয়ে বলেছেন যে চিন্ময় প্রভুর জামিন যদি না হয় 3রা ডিসেম্বর শুনানিতে, তাহলে
8ই ডিসেম্বর পর্যন্ত যে সপ্তাহ, সেই সপ্তাহে 5 দিন ভারত বাংলাদেশের স্থল বাণিজ্য অন্তত পেট্রাপোল থেকে বন্ধ থাকবে। ইতিমধ্যেই আসামের শ্রীভূমি জেলা করিমগঞ্জের নাম বদলে হয়েছে, সেখানে স্থল বাণিজ্য বন্ধ। এবং তারপরেও যদি বাংলাদেশের প্রশাসন ধর্মীয় সংখ্যালঘুদের অত্যাচার বন্ধ করতে না পারেন, তাহলে জানুয়ারি মাস থেকে লাগাতার দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক, এই ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢুকবে না, পেঁয়াজ যাবে না, আলু যাবে না, অন্যান্য দৈনন্দিন জিনিসপত্র যাবে না। একটা জিনিস বাংলাদেশের জঙ্গি জিহাদি সরকারের মাতব্বরেরা কান খুলে শুনে নিন, এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের ভারত বিরোধী শক্তি কান খুলে শুনে নিন। পাঙ্গা যদি লড়তে চান ভারতবর্ষের সঙ্গে, ফল অত্যন্ত খারাপ হবে। পাকিস্তান বুঝেছে, সার্জিক্যাল স্ট্রাইক, ঘরে ঢুকে মেরে আসবো জঙ্গি জেহাদিদের এবং জঙ্গি জেহাদিদের যারা মদত দিচ্ছেন তাদের। এখানে জিরো টলারেন্স। বাংলাদেশের পরিস্থিতি যেরকম, যেভাবে ভারত বিরোধী জিগির তুলছেন ওখানকার জঙ্গিরা, এবং যেভাবে সনাতনীদের টার্গেট করা হচ্ছে, এথনিক ক্লিনজিং করার চেষ্টা হচ্ছে, আমাদের বাধ্য করবেন না কোনো বড় ধরনের সার্জিক্যাল স্ট্রাইকের মতো অপারেশন করতে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটা আমাদের লাস্ট অপশন। কারণ আমরা যদি দেখি যে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের চিকেন নেককে টার্গেট করে উত্তর পূর্ব ভারতকে অস্থির করার চেষ্টা করছে, তখন আমরা মুহূর্ত জবাব দেব। আর ভারতের যে সামরিক শক্তি, বাংলাদেশের অবস্থা হবে তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি, আত্মসমর্পণ করবে বাংলাদেশ। ঠিক যেমন 71 সালে পাক সেনা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল। আমাদের সেনাপ্রধান যখন বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে ভার্চুয়াল মিটিং করলেন, তখন আমাদের সেনাপ্রধান যেখানে বসেছিলেন তার পিছনের দেওয়ালে 71-এর যুদ্ধে পাক বাহিনীর আত্মসমর্পণের ছবিটা টাঙানো ছিল। এই ছবি অনেক কথা বলে দেয়। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো অতীত কি ছিল, ইতিহাস কি ছিল। তখনকার ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষের মধ্যে আসমান জমিন ফারাক। তখনও ভারতবর্ষ সম্প্রসারণবাদী রাষ্ট্র ছিল না, এখনো সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়। কিন্তু 71 সালে ভারতের যে সামরিক শক্তি ছিল, 53 বছর পর ভারতের সামরিক শক্তি 100 গুণ বেড়েছে। ভারতের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ভারতের আর্থিক শক্তি বাংলাদেশকে পিছিয়ে ফেলার পক্ষে একটা দিনও লাগবে না। কিন্তু আবার আমরা বলি, আমরা প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, প্রতিবেশীর সঙ্গে শত্রু মনোভাবাপন্ন অবস্থান বজায় রাখার পক্ষপাতী আমরা নই। কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি জিহাদি কার্যক্রম যেভাবে বাড়ছে, তাহলে আমরা কিন্তু আশঙ্কিত বোধ করছি। যে কোনো মুহূর্তে ভারতের মাটিতে হামলা চালাতে পারে জঙ্গি জিহাদিরা। সেই ক্ষেত্র তারা প্রস্তুত করছে। তারা নিজেরা ন্যারেটিভ তৈরি করছে যে ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ভারত সেনাবাহিনী মোতায়েন করেছে, ভারত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। অর্থাৎ এই ন্যারেটিভটা তৈরি করে বাংলাদেশের জঙ্গি জেহাদি এবং তাদের মন্ত্রণাদাতাদের উস্কানো হচ্ছে। এরপর এই উস্কানির ফলে এরা যদি ভারতকে আঁচড় দেবার চেষ্টা করে, তার ফল ভুগতে হবে বাংলাদেশকে। তৎক্ষণাৎ রিপ্লাই হবে, তৎক্ষণাৎ। এবং বলেছি না, ভারত সরকারের ঘোষিত অবস্থান শত্রুকে ঘরে ঢুকে মারা, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। পাকিস্তান সাক্ষী।
এবং যে সমস্ত ভারত বিরোধী জঙ্গি বিদেশের মাটিতে লুকিয়ে থেকে মনে করছেন সেই দেশ থেকে তারা ভারত বিরোধী সন্ত্রাস চালাবেন, তাদেরকে মনে করিয়ে দিই যে পাকিস্তানের মাটিতে জঙ্গি জিহাদিরা খুন হয়েছেন, পাকিস্তানের নাগরিকরাই করেছেন। পাকিস্তানের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা যারা মনে করছেন যে এই জঙ্গি জিহাদিদের জন্য পাকিস্তানের বদনাম হচ্ছে, বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে, তারাই উদ্যোগ নিয়েছেন এই জঙ্গি জিহাদিদের এলিমিনেট করার জন্য। যারা ভারতকে আঁচড়াবার চেষ্টা করবে, যারা রক্তাক্ত করার চেষ্টা করবে, যারা ভারত বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের কোনো ক্ষমা নেই, খড়ে ঢুকে মারা হবে। সেটাকে আপনি সার্জিক্যাল স্ট্রাইক বলুন বা লিমিটেড অপারেশন বলুন, সেসব করতে আমরা পিছপা হব না। কারণ 140 কোটি ভারতবাসীর সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ভারতের, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। ইউনূসের অন্তর্বর্তী সরকার জঙ্গি জিহাদিদের একেবারে খোলা ছুট দিয়ে দিয়েছে। জসিমউদ্দিন রহমানির মতো আন্তর্জাতিক মানের সন্ত্রাসবাদী মুক্তি পেয়েছে, সে মুক্তি পেয়েই ভারতকে টুকরো টুকরো করার হুমকি দিচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে চিকেন নেক। চিকেন নেককে যদি কোনো রকম ভাবে আক্রমণ করা যায়, তাদের ধারণা উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে, এই তাদের পরিকল্পনা। তা এই পরিকল্পনাকে আমরা তাদের সফল হতে দেব? শোনা যাচ্ছে পাক বিমান বাহিনী 50টা বিমান ওই চিকেন নেকের অদূরে তাদের যে সেনাঘাঁটি আছে সেই সেনাঘাঁটিতে রাখতেই পারে। তাদের মাটিতে তাদের নৌবাহিনী, এই বিমান বাহিনী কোথায় থাকবে সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা যদি ভারতকে চাপ দেওয়ার কৌশল হয়, ভারতকে যদি প্ররোচিত করার চেষ্টা হয়, ভারত মুহূর্তের জবাব দেবে। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আইনজীবী দাঁড়াতে পারলেন না, এরপর সুদখোর জঙ্গি জেহাদি ইউনূস সরকার কোন মুখে বড় কথা বলেন যে ওখানে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদে আছেন, তারা আক্রান্ত হচ্ছেন না, মিডিয়ার এক্সাজারেশন। তাহলে একজন আইনজীবী কেন চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করতে পারলেন না? চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করেছিলেন রমেন রায় বলে একজন আইনজীবী, তিনি জীবন মৃত্যুর মধ্যখানে দাঁড়িয়ে আছেন, তিনি কার্যত মৃত্যুর সঙ্গে যুদ্ধছেন। তার বাড়িতে গিয়ে তাকে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে। কি বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? এটা সংবাদ মাধ্যমের অতিশয়োক্তি, এক্সাজারেশন। অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মুখে ভালো ভালো কথা বলছে আর কাজের ক্ষেত্রে জঙ্গি জিহাদিদের পরোক্ষে মদত দিচ্ছে। সরকার না চাইলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। সরকার চাইছে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে সনাতনীরা প্রাণ বয়ে বাংলাদেশের মাটি ত্যাগ করে ভারতে এসে আশ্রয় নিক, তাহলে তারা সনাতনীদের সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে পারবে এবং বাংলাদেশকে হিন্দু শূন্য করতে পারবে। এটা তাদের ঘোষিত লক্ষ্য, এর মধ্যে কোনো রকম অ্যাম্বিগুইটি নেই। আমি ভারতবর্ষের সমস্ত সনাতনী, বিশ্বের সমস্ত সনাতনী এবং বাংলাদেশে যারা লড়াই করছেন সনাতন ধর্মের জন্য, তাদেরকে একজোট হবার ডাক দেব। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে। এখানে আর কোনো শিথিলতার জায়গা নেই। বাংলাদেশকে সনাতনী শূন্য হতে আমরা দেব না। অনেকে বলছেন যে বাংলাদেশের নাগরিক তো এই হিন্দুরা, তাদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সরকারের, ভারত কেন ইন্টারফেয়ার করছে? একটা কথা শুনে নিন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। কেন ধর্মনিরপেক্ষ ভারত? 100 কোটির বেশি এখানে সনাতনী। পৃথিবীর যে কোনো প্রান্তে সনাতনীরা আক্রান্ত হলে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে সনাতনীরা আক্রান্ত হলে ভারতবর্ষ প্রতিবাদ করবে। কারণ বিশ্বের সনাতনীদের, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের সনাতনীদের অভিভাবক হচ্ছে ভারতবর্ষ এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে সবাই হিন্দু হৃদয় সম্রাট বলে। এটা ভারত সরকারের দায়িত্ব, নৈতিক কর্তব্য
আক্রান্ত সনাতনীদের পাশে দাঁড়ানো। সেই আক্রান্ত সনাতনীরা বাংলাদেশের নাগরিক হতে পারেন, তাতে কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সনাতনীরা আক্রান্ত হলে আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিকভাবে, যতটা সম্ভব কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করব, কিন্তু সবারই একটা ধৈর্যের সীমা আছে। এই সীমা যদি লঙ্ঘন করে জঙ্গি জিহাদিরা, যদি ইউনূসের অন্তর্বর্তী সরকার মিথ্যাচার করতে করতে মিথ্যাচারকেই সত্য বলে প্রতিষ্ঠিত করার মরিয়া চেষ্টা করে, তাহলে মুতোর জবাব হবে, প্রয়োজনে ঘরে ঢুকে জবাব দেয়া হবে। জঙ্গি জিহাদিদের ইনফ্রাস্ট্রাকচার ভাঙতে হবে, এমন ভাবে ব্যবস্থা নিতে হবে এই জঙ্গি জিহাদিরা আর যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, মাথা ভেঙে দিতে হবে। দেখছেন না, পাকিস্তান 1000 বছর ধরে ভারতের সঙ্গে যুদ্ধ করবে বলেছিল, ভুট্টো বলেছিল 71 সালে যুদ্ধে হেরে গিয়ে। সেই যুদ্ধই পাকিস্তান করছে, রীতিমতো ছায়া যুদ্ধ। পরিণতিটা কি হয়েছে? নিজেরাই সন্ত্রাসবাদের শিকার, নিজেরাই আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষ মারছে। জঙ্গি জিহাদির সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ে সাধারণ মানুষের রক্ত ঝরছে। বালুচিস্তান আজ বাদে কাল বেরিয়ে যাবে। পাক অকুপাইড কাশ্মীর থেকে দাবি উঠছে, এনাফ ইজ এনাফ, আমরা ভারতের সঙ্গে মিশবো। আজ না হয় কাল ওই পাকিস্তান অকুপাইড কাশ্মীরও কিন্তু আমাদের অংশ হবে। বাংলাদেশ কান খোলকে শুনলো, কান খোলকে শুনলো। তোমার নতুন মিত্র পাকিস্তান টুকরো টুকরো হবে। একবার 71-এ আমরা টুকরো করেছিলাম, প্রয়োজন হলে পাকিস্তান নিজেই টুকরো হবে। আর তোমাদের নতুন মিত্র যাদের খাওয়ার পয়সা নেই, IMF এর কাছে পা ধরে, টাকা দাও টাকা দাও টাকা দাও, বেতন দিতে পারছি না। মার্কিন ডলার, 1 মার্কিন ডলার ইজ ইকুয়াল টু 280 পাকিস্তানি রুপি, ইনফ্লেশন 38%। বুঝতে পারছেন? নতুন মিত্র বাংলাদেশের তো হবেই। তো বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা আছেন, তাদের পিছনে যারা আছেন, তারা তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী। তারা তো মানতে পারেননি 71-এ পাকিস্তানের পরাজয় ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর হাতে। তারা বাঙালি জাতীয়তাবাদকে গুরুত্ব দেয় না। তাদের মনে হয়েছে 71 সালের পরাজয় জিন্নাত দ্বিজাতি তত্ত্বের পরাজয়। সেই প্রতিশোধ নেবার জন্য বাংলাদেশের এই অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে যারা এসছেন তারা জিহাদি মতাদর্শে দীক্ষিত, মাদ্রাসা শিক্ষিত, এবং তাদের কাছে মস্তিষ্কবর্তী ঘৃণা ঘৃণা ঘৃণা, সংখ্যালঘুদের প্রতি ঘৃণা, যারা ধর্মীয়ভাবে সহিষ্ণু তাদের বিরুদ্ধে ঘৃণা। অর্থাৎ ঘৃণার চাষ হচ্ছে এদের মস্তিষ্কে। যাদের মস্তিষ্কে ঘৃণার চাষ হয় তাদের সঙ্গে কি সুসম্পর্ক বজায় রাখা যায়? যায় না। ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ইউনূস আমাদের। আমরা বড় দেশ, সনাতনী দেশ, উদার মানসিকতা, সম্প্রসারণবাদে বিশ্বাস করি না। আমরা সহ্য করছি, এখনো পর্যন্ত কূটনৈতিক পথে চেষ্টা করছি সমস্যা নিরসনে। তবে আমার ধারণা জল যেভাবে ঘোলা হচ্ছে, যেভাবে বাংলাদেশ ঘোলা করছে মিথ্যাচার করে, এর মাসুল তাদেরকে দিতে হবে। আর যে বলে শেষ করব, পৃথিবীর ইতিহাসে এটা কোথাও হয়েছে? একটা দেশ ভারতীয় সেনাবাহিনী স্বাধীন করলো, হানাদার পাক বাহিনীকে সরালো, সেই দেশকে নিজের অংশ হিসাবে রাখলো না, স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করলো। বাংলাদেশের মানুষের চিরকাল এই কৃতজ্ঞতাটা থাকা উচিত। তারা যদি অকৃতজ্ঞ হন, ইতিহাস ক্ষমা করবে না। অনেকে বলছেন, দাদা ইসরায়েলকে দেখে ভারতের শেখা উচিত, যেভাবে হামাসকে তারা ধ্বংস করছে, হেজবুল্লাহকে ধ্বংস করছে, ভারত কেন পারছে না? অনেকে বলছেন পুতিনের রাশিয়াও ক্রাইমিয়া দখল করে নিয়েছে, ইউক্রেনের রুশ বাসাবাসী অঞ্চল দখল করবে, ভারতবর্ষ কেন করছে না? পুতিন করতে পারে, সেটা তার ব্যাপার। প্রথম থেকেই বলি, আমরা শান্তিকামী রাষ্ট্র, সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়। কিন্তু আমাদের আঁচড়ানো কামড়ানোর চেষ্টা করা হলে
ঘরে ঢুকে মেরে আসার ক্ষমতা ভারতবর্ষ রাখে। এটা বাংলাদেশের জঙ্গি জিহাদি এবং তাদের মদতদাতারা শুনে নিন।